শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা। অতএব এটা সেকেন্ডারি, এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই। পৃথিবীর বহু স্বৈরশাসককে রাজপ্রাসাদে ধরে গাছের সাথে ঝুলায়, পিলারের সাথে ঝুলায়, গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে। অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না, এটা প্রাসঙ্গিক না। অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনও বৈধ শাসক, কিসের ভিত্তিতে তার বৈধতা? তিনি তো 16 বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন। দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি, ডামি নির্বাচন, এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল, যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন, তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে? শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই, তার স্ট্যাটাস কি, এটা নিয়ে অনেক হইচই আলোচনা হচ্ছে। বিষয় হচ্ছে যে এটা বর্তমান বাস্তবতায় কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না। গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয়, সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না। সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন, লিবিয়ার গাদ্দাফির বাস্তবতা দেখেন, অথবা হোসনি মোবারক মিশরে এখনও বেঁচে আছে। হোসনি মোবারককে কি এখন বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে, অবৈধভাবে সরিয়েছে? গণ অভ্যুত্থানের নেইচারই হচ্ছে রাস্তায়, রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে, থাকবে না, কে কাশিমপুরে যাবে, কে কেরানীগঞ্জে যাবে, এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে। সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই, এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা, এটার প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে, এটার ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে ডকুমেন্ট আছে। দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত। কতদিন থাকবে আমরা সেটা জানি না। শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে। এত কিছুর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, সেটা তাদের রিভাইজ করতে হবে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, শেখ হাসিনা রিজাইনও করেছেন। আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি। কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি, ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা। অতএব এটা সেকেন্ডারি, এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পৃথিবীতে বহু স্বৈরশাসক রেজিগনেশন করার সময় পান নাই। পৃথিবীর বহু স্বৈরশাসককে রাজপ্রাসাদে ধরে গাছের সাথে ঝুলায়, পিলারের সাথে ঝুলায়, গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে। অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না, এটা প্রাসঙ্গিক না। অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনও বৈধ শাসক, কিসের ভিত্তিতে তার বৈধতা? তিনি তো 16 বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন। দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতের নির্বাচন, ভোট ডাকাতি, ডামি নির্বাচন, এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল, যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন, তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে? শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক, সেটাই সংবিধানে বলে দেয়া থাকে ভোটের মাধ্যমে যেটা করতে হয়। তাই চট করে শেখ হাসিনা চলে আসবেন, অফকোর্স বাংলাদেশের নাগরিক তো উনি বাংলাদেশে আসতে চাইলে অবশ্যই ওনার আসার অধিকার আছে। বাংলাদেশ সরকারের কাছে যদি উনি বাংলাদেশি পাসপোর্ট চায় অথবা ট্রাভেল ডকুমেন্ট চায়, অবশ্যই আমরা বলবো তাকে পাসপোর্ট দেওয়ার জন্য। যে কোনো বাংলাদেশের নাগরিকের বাংলাদেশে ফিরে আসার অধিকার আছে। আর যেহেতু আমরা তাকে বিচার করতে চাই ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, গণহত্যার বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ যেগুলো হয়েছে সেগুলোর বিষয়ে তাকে তো আমাদের জেরা করবার জন্য, প্রশ্ন করবার জন্য আদালতের সামনে উপস্থিত করতে হবে। তাই ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছি যে বন্দি বিনিময় চুক্তি যেটা ভারতের সাথে বাংলাদেশের আছে, সেটার মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরায়ে নিয়ে আসবার জন্য চেষ্টা করতে হবে। দ্বিতীয় সোর্স যেটা আছে, ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে তাকে প্রয়োজনে বাংলাদেশে ফিরায়ে নিয়ে আসতে হবে। আমরা তার বিচার চাই, ফাঁসি চাই না, বিচার চাই। আমরা যেটা বারবার, শাহবাগীদের সাথে আমাদের এই আন্দোলনের পার্থক্য হতে হবে, আমরা ইনসাফের সাথে ন্যায্যতার ভিত্তিতে শেখ হাসিনার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন, অবৈধ সংসদ দখল করে যারা ছিলেন, সবার ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে বিচার চাই, তথ্য প্রমাণ সব কিছুর ভিত্তিতে। তো ওই জন্য উনি যদি চট করে আসতে চায়, চট করে আসবে, উনি আবার চট করে কাশিমপুরে চলে যাবে, চট করে কেরানীগঞ্জে চলে যাবে, এটার ওনার রাইট আছে, কোনো সমস্যা নাই। বাংলাদেশের ভিতরে উনি থাকবেন।
বন্যার বিষয়ে আমরা দেখলাম যে টিএসসিতে ছাত্র যারা আছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল দিয়ে বন্যার সময়টাতে তারা ত্রাণ সংগ্রহ করেছেন এবং মানে অসাধারণ রেসপন্স পেয়েছেন জনগণের কাছ থেকে। মানুষজন আসছে লক্ষ লক্ষ টাকা বক্সে ভরে, প্যাকেটে ভরে, মহিলারা, আমাদের মা বোনরা তাদের অর্নামেন্ট পর্যন্ত, অলংকার পর্যন্ত দিয়ে গেছেন। তো সেটার কয়েকদিনের হিসাব আমার চোখে পড়েছে। প্রথম দিন কত হয়েছে, দ্বিতীয় দিন, চতুর্থ দিন, আমি 3-4 দিনের একটা হিসাব দেখেছি। কিন্তু আমি শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কিনা কোনো বৈধ অথরিটি ছাড়া। কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে। ইভেন দেখবেন যে মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে, মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে। সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে, সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে, সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, যারা জিজ্ঞেস করতে পারবে। প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয়, পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের 10,000 টাকা, 12,000 টাকা, 30,000 টাকা আমাদের কালেকশন হয়েছে। তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে, যাদের কোনো অ্যাকাউন্ট নাই, সংগঠনের নাম নাই, সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি, কিন্তু কাজটা মহৎ। এবং মহৎ কাজ বলেই বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছেন। সমস্যা যেটা দাঁড়িয়েছে, আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো 3টা অথবা 4টা ব্যক্তিগত অ্যাকাউন্টে আছে। প্রশ্ন হচ্ছে এইটার অ্যাকাউন্টেবিলিটি কীভাবে থাকবে? ওনারা কি ব্যাংক স্টেটমেন্টের কপি প্রডিউস করেছেন? আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে, যাদের বিকাশে, যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে, তাদের প্রত্যেকে সেই দিন তারিখ থেকে আজ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকে প্রিন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, খরচটা কিভাবে হয়েছে। একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয় বাদে বাকি টাকা আছে। প্রশ্ন হচ্ছে কিসের ব্যয়? বলা তো হচ্ছে এখনও কোনো টাকা খরচ করা হয় নাই, তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে? ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে। দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন, তাদের ছবি টবি দেখলাম, তাদের ব্যাগ, তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা। অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে। আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে, জাতির ভালোবাসা এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা, যাদের এই মুহূর্তে টাকা দরকার, যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে, তার এই মুহূর্তে টিনের ঘরটা করা দরকার, যার পুকুরের ঘেরের মাস্ট বের হয়ে গেছে, যার ধান ক্ষেত ডুবে গেছে, এরকম প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মানুষের ইমিডিয়েটলি তার সাহায্য দরকার, যে কোনো ফর্মে দরকার। অতএব আমরা দাবি করছি যে টাকাগুলো ব্যাংকে না রেখে ইমিডিয়েটলি এটা মিলিটারি যেহেতু এখানে এইড কালেকশন করছে, সেনাবাহিনীর মাধ্যমে এটা একটা ফর্মে এনে এটা ডিস্ট্রিবিউশন করবার একটা উদ্যোগ নেওয়া দরকার ইমিডিয়েটলি। এবং এটার পুরো টাকার হিসাব জবাবদিহিতা দেশের মানুষের কাছে দিতে হবে। কারণ ছাত্র সমাজের প্রতি জনগণের যে আস্থা, ভালোবাসা, সম্মান আছে, সেটা গ্র্যাজুয়ালি যেভাবে কমে যাচ্ছে, এই ঘটনাটার কারণে এটা আরও কমে যাবে যদি এটা একটা সুন্দর ব্যাখ্যা, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে জাতির কাছে দেয়া না হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে তদবির বাণিজ্যে প্রশাসন ভরে গেছে, বিভিন্ন জায়গা থেকে তদবির করা হচ্ছে প্রশাসনে। আমরা বারবার বলেছি যে প্রশাসনে একটা বিশাল সংখ্যক অফিসাররা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, এটা সত্য। গত 16 বছরে আমাদের সচিবালয়ে যারা কাজ করেন, বিভিন্ন শ্রেণীর চাকরি যারা করেন, প্রথম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন গ্রেডের পুলিশে অথবা সশস্ত্র বাহিনীতে যারা কাজ করেছেন, আমরা জানি হাজারের উপরে বিভিন্ন ফোর্সের সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে, ফোর্স করে রিটায়ার করে দেওয়া হয়েছে। এমন মানুষদের কথা আমরা দেখেছি। তো সেই কারণে আমরা বলেছি যে এই বঞ্চিতদেরকে কিভাবে সিস্টেমে আনা হবে, এটার জন্য একটা কমিটি করা হোক, একটা কমিশন করা হোক। আদারওয়াইজ যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম ডেভেলপ না করে যাচ্ছে তাই প্রশাসনে রদবদল হচ্ছে, ট্রান্সফার, প্রমোশন, ডিসি অ্যাপয়েন্ট হচ্ছে, আবার পরের দিন বাতিল করছে, আবার দিচ্ছে, আবার ওখানে অফিসাররা মিছিল করে যাচ্ছে, মারামারি করছে, হাতাহাতি হচ্ছে। এগুলো খুবই লজ্জাজনক একটা জাতির জন্য যে সচিবালয়ের মতো জায়গাতে এই ধরনের দলাদলি হচ্ছে। দুঃখজনক হচ্ছে যে এই প্রমোশনগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি
ডিসি রিসেন্টলি যাদেরকে বানানো হয়েছে এদের অধিকাংশ আওয়ামী রেজিমের বেনিফিশিয়ারি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।